ফিফথ সেমিস্টারের অনার্সের স্টুডেন্টরা আশা করি সবাই ভালো আছো। তো গুড মর্নিং টু অল অফ ইউ। তোমাদের আর তো কিছু সামান্য টপিক বাকি আছে আজকে। তারই মধ্যে যে বাকি টপিক রয়েছে তারই মধ্যে একটা টপিক আজকে পড়াবো। তোমরা সবাই মোটামুটি জানো যে ছুটি 15 দিন আগে আমরা মহাবিদ্রোহ পড়ছিলাম, 1857 সালের মহাবিদ্রোহ। তো মহাবিদ্রোহের যে পোর্শনগুলো আমরা পড়েছি সেগুলো যেমন ধরো আমরা কারণ পড়েছি, যেমন ধরো ফলাফল পড়েছি, ঘটনাগুলো জানার চেষ্টা করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে যে ফলাফল, ইফেক্ট কি পড়েছিল 1857 সালের এই যে বিদ্রোহ, এই বিদ্রোহের ফলে কি কি পরিবর্তন হয়েছিল ভারতবর্ষে সেটা জানার চেষ্টা করব। तो आज का जो टॉपिक है वो इफेक्ट क्या क्या पड़ा था 1857 जो रिवॉल्ट हुआ था उसके बारे में आज हम लोग डिस्कस करने वाले हैं। तो चलो शुरू करते हैं। 1857 সালের এই যে বিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে আমি বলবো একটা যুগ পরিবর্তনকারী ঘটনা বলা যেতে পারে। আমি কনক্লুশনটা আগে বলে দিলাম, এটা আমার ব্যক্তিগত মতামত। বিখ্যাত দুইজন ঐতিহাসিকের নাম পাওয়া যায়, তারা এই সিপাহী বিদ্রোহের বা আমরা যাকে মহাবিদ্রোহ বা 1857 রিভল্ট এই নিয়ে বলেছেন, ফলাফলকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন। স্যার লেপেল গ্রিফিন বলছেন যে এই বিদ্রোহ ভারতবর্ষের আকাশ থেকে বহু মেঘকে দূরে সরিয়ে দিয়েছিল। मतलब ये जो सैर लेपल ग्रिफिन का जो बोलने का मतलब ये है, जो हम लोग के ऊपर जो आकाश है बहुत सारे घना काला मेघ था। इस विद्रोह के बाद सब मेघ जो है, बादल जिसको हम बोलते हैं, वो घट गए, मतलब साफ हो गया बहुत सारे। কে এম পানিক্কর, ডক্টর কে এম পানিক্কর বিখ্যাত ঐতিহাসিক, এবং আমাদের ভারতবর্ষে যখন স্বাধীন হয় তারপরে যে বোর্ড তৈরি করা হয়েছিল ইতিহাস লেখার জন্য, জওহরলাল নেহেরু গভর্নমেন্টের তিনি মেম্বার ছিলেন। কে এম পানিক্কর স্যার মন্তব্য করেছেন যে যদি কোনো ঐতিহাসিক ঘটনার গুরুত্ব তার আশু সাফল্যের নিরিখে বিচার না করা হয় তাহলে 1857 সালে বিদ্রোহ একটি নিছক ট্র্যাজেডি নয়, ব্যর্থতা সত্ত্বেও তা এক মহান উদ্দেশ্য সাধন করেছে। কোট আনকোট শেষ। তো উনি বলছেন যে যদি এটাকে আশু সাফল্যের নিরিখে আমরা যদি বিচার না করি তাহলে এটা কিন্তু কোনো ট্র্যাজেডি না, এবং এটা ব্যর্থ হয়েছিল, আমরা জানি এটা ব্যর্থ হয়েছিল, কিন্তু ব্যর্থ হলেও এই যে মহান উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু সাধন করে গিয়েছে এই 1857 সালে विद्रोह। तो के एम पनिक्कर का उनका मानना है ये कोई ट्रेजेडी नहीं था। अगर किसी विद्रोह का अगर हम लोग जो इफेक्ट को अगर विश्लेषण नहीं करेंगे तो इसको हम ट्रेजेडी नहीं कह सकते। सबसे बड़ी बात ये है, ये व्यर्थ हुआ था, ये श्योर है, हम लोग जानते हैं, लेकिन इसका जो इफेक्ट, इसका जो उद्देश्य था वो सफल हो गया था। জওহরলাল নেহেরু, আমাদের ভারতবর্ষের পণ্ডিত জওহরলাল নেহেরু, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তিনি বলছেন এই বিদ্রোহ ভারত হতে পারে যে কিছু একটা অঞ্চলের মধ্যে হয়েছিল, কিন্তু এই বিদ্রোহ সারা ভারতে ব্রিটিশ প্রশাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। এটা জওহরলাল নেহেরুর
पंडित जवाहरलाल नेहरूर बक्तव्य। पंडित जवाहरलाल नेहरू जी का मानना था कि ये पूरे भारत में ये विद्रोह नहीं फैला था, लेकिन इसका जो इफेक्ट, इसका जो प्रभाव पूरे भारतवर्ष में फैला था। और सबसे बड़ी बात, जो ब्रिटिश शासन का जो भीत था उस वक्त 1857 में लड़खड़ा दिए थे। मतलब जैसे बम गिरता है, जैसे भूकंप होता है, हम लोग सब कपने लग जाते हैं, उसी का इफेक्ट यहाँ पर इस विद्रोह में हुआ था। ये पंडित जी का मानना था। আমরা এটা তো আমরা বক্তব্যটা শুনলাম, এবার আমরা ভেতরে ঢুকি, এক এক করে দেখি যে 1857 সালের বিদ্রোহের ফলে কি কি পরিবর্তন হয়েছিল ভারতবর্ষে। ফার্স্ট, কোম্পানি শাসনের অবসান। আমরা স্কুল লেভেলে পড়েছি, জেনেছি, এতটা ডিটেলসে হয়তো পড়িনি, এখন ডিটেলসে জেনে নাও। তোমরা আরো বই পড়বে, আরো জানতে পারবে। আমি আমার তরফ থেকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। 1857 সালে মহাবিদ্রোহের ফলে ইংল্যান্ডে রাজনৈতিক মহলে একটা মোটামুটি ভাবে ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে একটা কোম্পানির হাতে ভারতবর্ষের মতো এত বড় দেশের শাসন अर्पण करा ठीक ना। ये कभी भी ठीक नहीं है किसी एक कंपनी के हाथ में भारतवर्ष जैसा इतना बड़ा देश, उनका शासनभार एक कंपनी के ऊपर दिया जाए, ये सही नहीं है। इसके चलते जब युद्ध मतलब विद्रोह थम गया 1858 2 अगस्त ब्रिटिश पार्लियामेंट पर गवर्नमेंट ऑफ इंडिया एक्ट 1858 ये पारित हो गया। और इसी के साथ इस लॉ में बोला गया कि इसी के साथ भारतवर्ष में कंपनी, ईस्ट इंडिया कंपनी का जो शासन है उसको समाप्त किया जाता है। इसी के साथ साथ ये भी बोला जाता है कि अब से भारतवर्ष का जो शासन का जो बागडोर वो रानी के हाथ में चला जाएगा, ब्रिटिश गवर्नमेंट के हाथ में आ रहा है। मतलब ब्रिटिश का जो पार्लियामेंट है, मतलब वो रानी, आप गवर्नमेंट मतलब रानी, क्योंकि वहां का स्ट्रक्चर वही है, पार्लियामेंट के हाथ में चला गया, मतलब रानी हेड हो गया हमारे देश के। मतलब एक वर्ड में अगर हम लोग बोलेंगे कि कंपनी से होके हम लोग अब ब्रिटिश जो कंट्री है उसके अंडर में चले। एक तरह 1858 সালে 2 আগস্টে আইন পাশ হলো পার্লামেন্টে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে ভারতবর্ষের শাসনভার আর কোম্পানির হাতে থাকবে না, এটি থাকবে, এরপর থেকে যাবে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার ওপরে। তো এবং একজন যে লোকের হাতে আমাদের ভারতবর্ষের গভর্নর জেনারেল, যে ভদ্রলোকটির হাতে শাসনভার চলছিল, তাকে একটা উপাধি দিয়ে দেওয়া हलो, তার नाम हलो वाइसरॉय। ये वाइसरॉय का उपाधि उसको दिया जा रहा है नए तरीके से। मतलब माने যে ভারতবর্ষের শাসনভার আমরা ভারতীয়রা আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে রইলাম না, আমরা চলে গেলাম ইংল্যান্ডের দেশটির আন্ডারে। বলা বাহুল্য তাহলে কি ঘটলো? আচ্ছা, এই ঘটনাটার পিছনে এই যে অবসান ঘটিয়ে দেওয়া হলো, ঐতিহাসিকরা বিভিন্ন যুক্তি দিচ্ছেন যে এটা কি প্রসেসে করা হয়েছিল না হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো। এই প্রসঙ্গে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই যে প্রসেসটা কোম্পানির হাত থেকে ভারতবর্ষের ক্ষমতা ব্রিটিশ গভর্নমেন্টের হাতে যাবার যে প্রসেস,
একটা ধারা আমরা লক্ষ্য করতে পারবো। কারণ যে ব্রিটেনের গভর্নমেন্ট, ব্রিটিশ যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে এই পরিবর্তন, ক্ষমতার পরিবর্তনটাকে নিয়ে গিয়েছিলেন। আমাদের বুঝতে সুবিধা হবে। 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, 1784 সালে পিটের ভারত শাসন আইন এবং 1803 যে বড় বড় সনদ আইন, 1813, 1833, 1853, এই যদি লগুলোকে আমরা একটু বিশ্লেষণ করে নিই তাহলে স্পষ্ট বুঝতে পারবো যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতাকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া অনেক দিন আগে शुरू हो गया। मतलब हम लोग ये बोल सकते हैं कि इसका जो प्रोसेस है बहुत पहले से शुरू हो गया था। रेगुलेटिंग एक्ट 1773, 1784, पीट का जो रेगुलेटर एक्ट है, इंडियन गवर्नमेंट का एक्ट था, और जो भी सनद आइन हुआ था 1813, 33, 53, 3 हुआ था, सब में एक बारी बारी की में अगर देखेंगे तो ये प्रोसेस चलता रहा और 1858 में फाइनली ये डिसीजन लिया गया। কিভাবে জাস্ট তোমাদের একটু বুঝিয়ে বলে দিই। আমরা জানি 1773 সালের যে রেগুলেটিং অ্যাক্ট, সেই রেগুলেটিং অ্যাক্টের নিয়ম অনুযায়ী সেক্রেটারি অফ স্টেটস বা ভারত সচিব নামক একজন ইংল্যান্ডের মন্ত্রীকে ভারতবর্ষের শাসনভারে দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ সামরিক প্রশাসনিক দায়িত্ব তিনি সামলাবেন, এটা দেওয়া হয়েছিল। এবং ভারতবর্ষের রাজস্ব সংক্রান্ত বিষয়ে ইংল্যান্ডের রাজস্ব বিভাগ থেকে কিছু কর্তৃত্ব দেওয়া হয়েছিল। ওকে, 1784 সালে যেটা আমরা পিটের ভারত শাসন আইন জানি, সেই পিটের ভারত শাসন আইনে একটা বলা হয়েছিল যে মানে বোর্ড অফ কন্ট্রোলের একজন প্রেসিডেন্ট হবেন এবং প্রেসিডেন্ট হবেন ইংল্যান্ডের মন্ত্রিসভার জনৈক একজন ব্যক্তি। 1813 সালে আমরা জানি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে চার কফি ব্যবসা, বিশেষ করে চা এবং চাইনিজ, চীন দেশের সাথে বাণিজ্যটাকে রেখে বাকি ভারতবর্ষের সমস্ত জিনিসের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কর্তৃত্বের অবসান ঘটানো হয়েছিল। 1833 সালে সেই অধিকারটুকুও কেড়ে নেওয়া হলো। অর্থাৎ চা ব্যবসায় শুধুমাত্র আর অধিকারটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটাও কেড়ে নেওয়া হলো। 1853 সালে যেটা হলো সেটা হচ্ছে যে কোম্পানির পরিচালক মণ্ডলীর যে মানে সংখ্যা সেটা কমিয়ে দেওয়া হলো। এবং এখানে কিন্তু ভারত শাসন আইনে যেটা বলা হলো সেটা একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে বলা হচ্ছে যে যতদিন পর্যন্ত পার্লামেন্টের অনুরূপ নির্দেশ না যায় ততদিন পর্যন্ত কোম্পানি রানীর প্রতিনিধি হিসেবে ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। তাহলে একটা জিনিস আমাদের কাছে এই লগুলো যখন আমি তোমাদের বললাম, একটা জিনিস তাহলে একটা পরিষ্কার হচ্ছে যে পদ্ধতিটা কিন্তু অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। কি করে কোম্পানির হাত থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতবর্ষের শাসনভার গ্রহণ করবে, अर्थात এটা একটা স্পষ্ট क्लियर। तो हम लोग ये कह सकते हैं चाहे वो पीट्स की भारत शासन आइन जो है वो है, रेगुलेटिंग एक्ट 1773 का है, हर जगह में कोशिश ये किया गया था कि किसी भी हाल में ब्रिटिश गवर्नमेंट के हाथ ईस्ट इंडिया कंपनी का शासनभार जो है वो आ जाए। मतलब ये प्रोसेस बहुत पहले से शुरू हो गया था। 1857 के बाद 1858 ये सिर्फ समय था जो ऐसा घटना घटा। মানে এটা কিন্তু একটা পদ্ধতি চলছিল। যদি এমনটা ঐতিহাসিকরা অনুমান করছেন, যদি মহাবিদ্রোহ না সংগঠিত হতো তা সত্ত্বেও এই শাসনভারের যে ট্রান্সফার, অর্থাৎ কোম্পানির হাত থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ গভর্নমেন্টের এই যে শাসনভারের যে পরিবর্তন, এটা কিন্তু সংগঠিত হতো। এবং এই ঐতিহাসিক কিথ, ইংল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক কিথের এই বক্তব্য, যেটা একটা আনুষ্ঠানিক বিষয়, एक सिर्फ समय था। हिस्टोरियंस किथ, इंग्लिश हिस्टोरियंस, उनका मानना ये सिर्फ एक
ये एक ऐसा नियम था, सामान्य नियम था, लेकिन इसका प्रोसेस बहुत पहले से शुरू हो गया था। मतलब होना ही था, जो होना था होना ही था। এবার দেখি 2 নাম্বার পরিবর্তন, সেটা হচ্ছে তো শাসনতান্ত্রিক যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস, শাসনতন্ত্রের পুনর্গঠন, ভারতবর্ষে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা চলছিল তার কি কি পরিবর্তন ঘটানো হলো, মানে কি কি পুনর্গঠন করা হলো, সেগুলো আমরা দেখি। किस तरह से चेंजेस लाए गए इन एडमिनिस्ट्रेशंस में, प्रशासन में, ये देखना है। दूसरा, तो एक एक करके हम लोग देखते हैं कि 1857 সালের ভারত, 1858 সালে এলাহাবাদ থেকে, এই মনে রাখবে তোমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা তোমাদের বলি, যে 1858 সালে 2রা যে অগস্ট যে রানী 2রা অগস্ট পাস হচ্ছে এবং মানে আমাদের ব্রিটিশ পার্লামেন্টে, এবং 1 নভেম্বর আমাদের এলাহাবাদেতে রাজ দরবারে ডিক্লারেশন দেওয়া হচ্ছে, লর্ড ক্যানিং পড়ে শোনাচ্ছেন এই আইন, ভারত শাসন আইন। তো একদিনের জন্য বলা এলাহাবাদকে ভারতের রাজধানী করা হয়েছিল, এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। ওই যেদিন ঘোষণা করা হয়েছিল এলাহাবাদ, কারণ তার আগে তো কলকাতা ছিল আমাদের রাজধানী। আমরা ওটা ডিটেলসে পরে পড়ব। প্রশাসনে কি কি পরিবর্তন আনা হলো একবার দেখে। সেটা হচ্ছে 1858 সালের এই আইন দ্বারা ভারতবর্ষে ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ পার্লামেন্ট কা শাসন আব ভারতবর্ষ মে শুরু হো গয়া হ্যায়। এর নাম দেওয়া হয়েছিল, যে আইনটা নেওয়া আসা হয়েছিল তার নাম হচ্ছে ভারতে উন্নত ধরনের শাসন প্রবর্তনের আইন, অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ এই যে 1858 সালে 2রা অগস্ট যে লটা পাস হলো ব্রিটিশ পার্লামেন্টে, সেই আইনটার নাম কি ছিল? এটা একটা শর্ট কোয়েশ্চেন পড়ে তোমাদের, কত সালে পাস হয়েছিল, ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন মনে রাখবে। এটা হচ্ছে অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, ভারতে উন্নত ধরনের শাসন প্রবর্তনের আইন। আচ্ছা, কি পরিবর্তন আনা হলো একটু জাস্ট দেখি। আচ্ছা, এতদিন পর্যন্ত তোমাদের বললাম ডাইরেক্টর সভা ছিল, যেটা গভর্নরের বডি ছিল, বোর্ড অফ কন্ট্রোল ছিল, কিছুক্ষণ আগে বললাম গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য, এবং এই দুটো বডিকে ক্ষমতা ভাগ করে দেওয়া ছিল। এখন কি সিদ্ধান্ত হলো যে আর ওই দুটো কমিটি আর থাকবে না, একটা লোকের হাতে একটা পোস্ট তৈরি করা হচ্ছে, যার হাতে ভারতবর্ষের প্রশাসনের সমস্ত দায়িত্ব মানে অর্পণ করা থাকবে। যে ভদ্রলোক ব্রিটিশ পার্লামেন্টের কাছে তিনি দায়ী থাকবেন, ভারতবর্ষের সমস্ত ঘটনার বর্ণনা তিনি দেবেন ওখানে, এবং এই পোস্টটার নাম দেওয়া হচ্ছে সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া, ভারত সচিব। ভালো করে মনে রাখবে, সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া। এই জনৈক পদাধিকারী কে হতেন? ইনি হতেন ইংল্যান্ডেরই কোনো একজন মন্ত্রী। তিনি ভারতবর্ষের সমস্ত এই বিষয়গুলোকে বর্ণনা দিতেন ব্রিটিশ পার্লামেন্টে। তো এই ব্যাপারটা ছিল, এবং 15 জনের একটা কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটিটা ওই সচিবকে সাহায্য করার জন্য, মানে वो जो सेक्रेटरी ऑफ स्टेट्स फॉर इंडिया, उनको सहायता करने के लिए 15 लोगों का एक कमेटी बनाया गया, जिस कमेटी का नाम है इंडिया काउंसिल। তাহলে इंडिया काउंसिल की अगेन 2 मार्क क्वेश्चन, যে ভারতবর্ষে প্রশাসন ব্যবস্থায় ভারত সচিবকে সহায়তা করার জন্য 1858 সালে যে কমিটি 15 জনের কমিটি গঠন করা হয়েছিল, ওই কমিটির নাম ইন্ডিয়া কাউন্সিল। এরপরে যেটা আমরা দেখলাম, যে ভারতবর্ষের সর্বেসভা হয়ে উঠলেন কে? ভারত সচিব, অর্থাৎ ওই যে ভদ্রলোক। এবং ভারত সচিবকে পরামর্শ দানের জন্য যে ইন্ডিয়া কাউন্সিল, সেই ইন্ডিয়া কাউন্সিলের অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরপরে যে তিনি তাদের সিদ্ধান্ত মানছেন অথবা মানছেনও না।
অর্থাৎ তার উপরে সম্পূর্ণরূপে তার উপরই নির্ভর করছে পরিস্থিতিটা। এবং এবং অদ্ভুতভাবে এই ভারত সচিবের যে পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট হয়ে গিয়েছিল ভারতবর্ষে, কারণ তিনি পার্লামেন্টের কাছে জবাবদিহি করতেন, সমস্ত খবর দিতেন। এবং অদ্ভুতভাবে ভারতবর্ষে এই সময়তে নানান যারা পুঁজিপতি শ্রেণী, যারা বিজনেসম্যান, বিশেষ করে আমি তোমাদের এই সময়তে দুটো ঘটনার কথা বলা হয়। 1869 সালে সুয়েজ খাল খনন করা হয়েছিল, বলে ভারতবর্ষে এবং ইংল্যান্ডে যাতায়াতের রাস্তা কমে গেছিল। এক নাম্বার। 1870 সালে লোহিত সাগর এবং ভারত সাগরের মধ্যে দূরত্বকে মানে হ্রাস করার জন্য টেলিগ্রাফ ব্যবস্থা চালু করা হয়েছিল ভারত আর ইংল্যান্ডের মধ্যে। এবং এই যে লোহিত মহাসাগরের মধ্যে দিয়ে টেলিগ্রাফ ব্যবস্থা, অর্থাৎ এই যে গভর্নর জেনারেল মানে এই যে গভর্নর জেনারেল প্রতিটা সিদ্ধান্ত মানে সিদ্ধান্তের জন্য মানে গভর্নর জেনারেলের পোস্টটা তাহলে কি তোমাদের একটা কনফিউশন আসতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। গভর্নর জেনারেল হচ্ছেন ভারতবর্ষে প্রশাসন চালানোর যে হেড, তাকে বলা হচ্ছে গভর্নর জেনারেল, মনে রাখবে কিন্তু। আর ভারত সচিবকে, ভারত সচিব হচ্ছেন ইন্ডিয়ার সমস্ত, যেহেতু হাইয়েস্ট অথরিটি লোকটা ইন্ডিয়ার সচিবকে দেওয়া হয়েছে, এবং তিনি পার্লামেন্টে খবর দেবেন। মানে গভর্নর জেনারেল পার্লামেন্টে জানাবেন না, গভর্নর জেনারেল তিনি প্রশাসন চালাবেন ভারতবর্ষে, কিন্তু আসল সমস্ত ঘটনার রেকর্ড, সমস্ত জিনিসের পারমিশন, যা কিছু ঘটনা ঘটছে, সমস্ত তথ্য যে লোকটার কাছে থাকবে তিনি হচ্ছেন ভারত সচিব। মানে ভারত সচিব কিন্তু গভর্নর জেনারেলের থেকেও বড় পোস্ট হয়ে গেছে এখন, এটা কিন্তু ক্লিয়ার মনে রাখবে। কারণ গভর্নর জেনারেল অনেক সিদ্ধান্ত নিতে চাইছেন, সমস্তটা কার কাছে যাচ্ছে? ভারত সচিবের কাছে। এখন তিনি সেটাকে পরামর্শ দিতেও পারেন, নাও পারেন। এক্ষেত্রে এই যে বললাম সুয়েজ খাল খনন এবং টেলিগ্রাফ ব্যবস্থার সূচনার ফলে ভারতবর্ষে অনেক শিল্পপতি, ব্রিটিশ শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংক মালিক, এরা কি বলতো ক্রমবর্ধমান ভারতীয় শাসন নীতিতে এদের মানে সিস্টেমটা বাড়তে লাগলো, প্রভাব বাড়তে লাগলো। এভাবে ভারতবর্ষের শাসন ব্যবস্থাটা কি হলো, এতদিন ধরে যে কোম্পানি জর্জরিত সে যে শাসন, मतलब वो जो स्टैगनेंट गवर्नमेंट इकोनॉमिक मतलब एडमिनिस्ट्रेटिव सिस्टम जो ब्रिटिश ईस्ट इंडिया कंपनी बना के रखे थे, अब भारत सचिव आने के बाद क्या हुआ, इन सब शिल्पपति जो है, इंडस्ट्रियलिस्ट जो है, बिजनेसमैन है, और जो भी है बैंक मालिक हैं, ये सब भारत आना चाह रहे हैं, इंडस्ट्री करना चाह रहे हैं। इसका तो मतलब डायरेक्ट कांटेक्ट वो सचिव के साथ बना रहे हैं। मतलब गवर्नर जनरल अगर परमिशन देंगे ना देंगे वो छोड़ो, पहले सचिव से लास्ट डिसीजन जो है वो सचिव ले रहे हैं। इसका मतलब जो है भारतवर्ष में अब जो 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 सिस्टम है, मतलब वो पूरी तरह से मतलब पहले जैसा नहीं रहा, अब वो बहुत इम्प्रूव करने लगा। অনেক সচল হয়ে গেল ভারতবর্ষের অর্থনীতি, এবং ব্রিটেন ভারতবর্ষের অর্থনীতি যে উদারনীতির যে মুখ, মানে যে উদার ওপেন মার্কেট পলিসি, সেটা কিন্তু আরো ওপেন হতে লাগলো। 2 নম্বর সংস্কার কি হলো, এটাতে গেল ভারত সচিব পোস্ট। 2 নম্বর হচ্ছে আইন পরিষদে ভারতীয়দের গ্রহণ। আইন পরিষদে ভারতীয়দের গ্রহণ কেমন? মহাবিদ্রোহের কারণ হিসেবে শাসক এবং যারা শাসন মানে যারা শাসিত হচ্ছেন, এই বরাবরই ব্রিটিশ গভর্নমেন্টে আমরা জেনেছি যে ব্রিটিশ পুলিশ এবং সাধারণ জনগণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সাধারণ জনগণের মধ্যে কোনো কমিউনিকেশন ছিল না। এক প্রকার জবরদস্তিমূলক শাসন চলছিল ब्रिटिश ईस्ट इंडिया कंपनी शासनकाल। इन लोगों के बीच जो है जनगण और जो ब्रिटिश प्रशासन ईस्ट इंडिया कंपनी के दौरान कुछ भी संपर्क नहीं था, मतलब कनेक्शन नहीं था। इसके चलते क्या हुआ, ये बहुत ही गड़बड़ हो रहा था। এজন্য 1858 সালের যে ল, সেই ল অনুযায়ী যোগাযোগ ব্যবস্থা একদম ছিল না। এই ব্যবস্থাটাকে মানে 1858 সাল আগে পর্যন্ত, এবং লতেও কোনো রকমভাবে পরিষ্কার করে সেভাবে বলা হয়নি। এবং 1861 সালে এই ব্যাপারটাকে পরিষ্কার করা হয়, অর্থাৎ প্রশাসন এবং যিনি শাসন করবেন এবং যিনি শাসিত হবেন তাদের মধ্যে যেন ক্লিয়ারিটি থাকে। এজন্য 1861 সালে ভারত শাসন আইন পাশ করা হয়েছিল, এবং ওই আইনে বড়লাট বা ভাইসরয়ের আইন পরিষদে কেন্দ্রীয় বা এর নাম হচ্ছে ইম্পেরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাউন্সিল। তো এটা 6 থেকে 12 জন সদস্য রাখার কথা বলা হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষে যে আইন পরিষদ, সে আইন পরিষদে ভাইসরয়কে সাহায্য করার জন্য 6 থেকে 12 জন সদস্য টিম গঠন করা হয়েছিল। কারণ এই টিমটা গঠন করার উদ্দেশ্য ছিল
ভারতবর্ষে প্রশাসন শাসক এবং শাসিতের মধ্যে সম্পর্ক যাতে কোনো রকমের ভুল বোঝাবুঝি না হয় সেটার জন্য এইসব সদস্যদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় যে অর্ধেক হবে বেসরকারি সদস্য। এটা একটা ইন্টারেস্টিং চেঞ্জ কিন্তু ভারতবর্ষে, কারণ অলরেডি ভারত ভাইসরয়কে পরিচালনা করার জন্য অলরেডি টিম অলরেডি ছিল এবং কিন্তু সেখানে কমিউনিকেশন গ্যাপ হচ্ছিল, যার ফলে প্রশাসন সেভাবে চলছিল না। এখন কি হলো, বলছে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিচ্ছেন 1861 সালের আইনে সেখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ভারতবর্ষে এর পর থেকে বেসরকারিভাবে কমিটি সদস্যরা হতে পারবেন। এখন বেসরকারি বলতে কি বোঝানো হচ্ছে, ব্রিটিশ বেসরকারি হতে পারে, আর ইন্ডিয়ানসটা তো ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যে পড়ে না, এটা ইন্ডিয়ানসরাও বেসরকারি। অর্থাৎ এই তাহলে একটা প্রসেস, নতুন একটা জিনিস কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট মানে আমাদের ভারতবর্ষে কিন্তু শুরু হচ্ছে, যার জন্য মানে বেসরকারি ইংরেজ এবং ভারতীয়দের মানে সংখ্যার পরিমাণটা আস্তে আস্তে বাড়তে লাগলো। এবং শুধুমাত্র যে সেন্ট্রাল লেভেলে নয়, বাংলা, মাদ্রাজ, বম্বে এই সমস্ত এলাকা তো এরকম করে একটা কমিটি তৈরি করা হচ্ছে যেখানে 4 থেকে 8 জন ভারতীয় লোকদেরকে নেওয়া হচ্ছে। এবং সেই সময়ে ভারত সচিব যিনি ছিলেন, সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া, তিনি ছিলেন স্যার চার্লস উড। তিনি এই যে প্রসেসটা আনা হলো ভারতবর্ষে শাসন ব্যবস্থাটাকে আরো ফ্রুটফুল, যেটাকে বলবো আমরা জনসেবামূলক করার জন্য, তিনি বলছেন এর দ্বারা ভারতবর্ষে এই যে উচ্চপদস্থ ব্যক্তিদের আমলাতে মানে আমাদের শাসন মেনে নিতে সাহায্য করবে, তিনি মন্তব্য করেছেন। কারণ ভারতীয় প্রতিনিধি ওখানে থাকছে, তাহলে ভারতবর্ষের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়বে। अर्थात ये फेथ उनमें तैयार हो जाएगा कि भारतवर्ष के लोग गवर्नर जनरल के कमेटी में है, अपना देश का ही आदमी वहां पर भी है। मतलब अगर ब्रिटिश प्रशासन कुछ भी करना चाहेंगे तो मतलब ये बातें फैला जाएगा कि मतलब बहुत इजी हो जाएगा कि जो भी डिसीजन लिया जा रहा है गवर्नर जनरल के परिषद पर जो मीटिंग में, वहां पर भारत का भी तो प्रतिनिधि है, ভারতবর্ষেরও তো প্রতিনিধি আছে। তো যার ফলে ব্রিটিশ সরকারের আমাদের ভারতবর্ষে যে কোনো জিনিস চালু করতে একদম সহজ হয়ে যাবে। তো এটা একটা বড় প্ল্যান করা হয়েছিল। তবে এটা যদি বাস্তবতাটা আমরা একটু দেখে নিই তাহলে বুঝতে পারবো যে এই কেন্দ্রীয় বা মানে প্রাদেশিক ক্ষেত্রে তো কমিটি গঠন করা হচ্ছে এবং এইগুলো পার্লামেন্টের মতো এটা কোনো কমিটি ছিল না, মানে পার্লামেন্টের মতো এই কমিটিগুলো পার্লামেন্টের মতো নয় এবং এখানে কোনো বড় সিদ্ধান্ত এরা নিতে পারতো না। আর সব থেকে বড় কথা, ভারতীয় সদস্যদের গ্রহণ করার যে মেন উদ্দেশ্য আমি তোমাদের বললাম, এদের উদ্দেশ্য ছিল যে এটা প্রমাণ করা যে আইনগুলির পশ্চাতে অর্থাৎ এই যে লগুলো ক্রিয়েট করা হচ্ছে ভারতীয়রা সমর্থন করছে, অর্থাৎ এটা আসল উদ্দেশ্য ছিল। এবং সেই সময়ে আইন পরিষদে ভারতের সদস্য সংখ্যা ছিল খুবই কম। তাছাড়া ভারতীয়দের আইন পরিষদে যারা ভারতীয় প্রতিনিধি হিসেবে আমরা যাদেরকে বলছি তারা ভারতীয় অরিজিনালি ছিলেন না, তারা ছিলেন মনোনীত, মতলব দে ওয়ার নট ইলেক্টেড, দে আর সিলেক্টেড। তো এইটা ভালো করে মনে রাখবে যে বললাম যে ভারতবর্ষের গভর্নর জেনারেলের পরিষদে ভারতীয়দের নেওয়া হবে, ব্রিটিশ সরকার ঘোষণা করেছে, ভালো কথা। তাহলে এবং উদ্দেশ্য আমি তো তোমাদের স্পষ্ট করে বলছি, উদ্দেশ্য তাহলে স্পষ্ট ছিল ওখানে যে এরপর থেকে ব্রিটিশ সরকার যা ল বানাবে ভারতবাসীদের জন্য সেই লটা ভারতীয়দের সমর্থন আছে, এই উদ্দেশ্য তো ওদের নেওয়া হয়েছে। এবং অদ্ভুতভাবে এই যে যারা প্রতিনিধি হচ্ছেন তারা কলকাঠি ওখানে নেড়ে রেখে দিয়েছে, তারা নির্বাচিত হয়ে আসতেন না। ভারতবর্ষের যে প্রতিনিধি হলেন, ধরো কোনো বড় লোক হলো, জমিদার, সেখানে ব্রিটিশ কর্তৃপক্ষ তার বন্ধু, তাকে নির্বাচিত করা হয়নি, মনোনীত করা হতো। যার ফলে এবং ভারতবাসীর কর্তৃক যে নির্বাচিত প্রতিনিধি না থাকার ফলে এবং আইন পরিষদে মানে এরা কি করতেন, এরা যেহেতু এটা একটা গিফট পেয়েছেন পোস্টটা, ধরো কেউ কাউকে রাজ্যপালের, আমাদের দেশে যে সংবিধান আছে না, আমরা যদি দেখি রাষ্ট্রবিজ্ঞান যদি তোমরা পড়ো এই ঘটনাটা তোমরা স্পষ্ট বুঝতে পারবে। সেটা হচ্ছে এই মানে এইগুলো মনোনীত, ইনডাইরেক্টলি ইলেকশন হয়, রাজ্যপালের মনোনয়ন হয়ে থাকে, উনি তো ভোটে লড়ে আসেন না। তো সেক্ষেত্রে ওনার ইম্পর্টেন্সটা মুখ্যমন্ত্রীর পরেই হয় एज ए प्रैक्टिकल एज ए फैक्ट। इंडियन पॉलिटिक्स अगर हम लोग देखते हैं ना, उनका जो राज्यपाल जो है वो मुख्यमंत्री, हालांकि वो हाईएस्ट पोजीशन में है अकॉर्डिंग टू आवर इंडियन कॉन्स्टिट्यूशंस, लेकिन
जो है वो हमारा जो मुख्यमंत्री होता है, चीफ मिनिस्टर, उनके बाद ही उनका पोजीशन होता है। मतलब संविधान में ऐसा है लेकिन वास्तव में कुछ और है। तो ऐसा हो गया था। भारतीय जो कमेटी के जो मेंबर्स थे तो उनका कुछ इम्पोर्टेंस नहीं था, वो हर वक्त ब्रिटिश गवर्नमेंट के बातों से ही सहमत देते थे, क्योंकि उनको इलेक्ट किया गया है, सिलेक्ट किया गया है, इलेक्शन में नहीं आया, इलेक्ट नहीं हुआ। तो যার জন্য ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বিখ্যাত গ্রন্থ আছে বিপান চন্দ্রের, সেই বিপান চন্দ্রের গ্রন্থে বলছে ওটা হচ্ছে একটা ধাপ্পাবাজি। বিপান চন্দ্র বলেছেন ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, যেটা একটা ওই মানে 1858 সালে ভারতবর্ষের আইন পরিষদে নিয়োগ করাটাকে एक तरह से धप्पाबाजी हम बोल सकते हैं। धप्पाबाजी मतलब भारतीयों को ठगा देना, इस तरह से बोल सकते हैं हम लोग। मतलब भारतीयों को धोखाधड़ी भी बोल सकते हैं। बाहर से तो देखा रहे कि हम तुम्हारे प्रतिनिधि लिए हैं, लेकिन वास्तव में जो है वो बोल रहे हैं कि प्रतिनिधि भारत से नहीं है, लेकिन वास्तव में उनका कुछ एक्टिविटीज नहीं है। वो तो ब्रिटिश प्रशासन के बातों से उठता है बैठता है। ওকে, 3 নম্বর হচ্ছে রাজস্বের পরিবর্তন বা বিভাজন। কিভাবে রাজস্বের বিভাজন হচ্ছে দেখো, ভারত শাসন আইন বা মহাবিদ্রোহের পর আমাদের দেশে, ভারতবর্ষে প্রদেশের যে সরকারগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে কোনো ক্ষমতা ছিল না, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যা ডিসিশন নিতেন আমাদের রাজ্য সরকারগুলো সেগুলো মানতে বাধ্য, এবং যদি কিছু করতে চাই তাহলে প্রদেশগুলোর কেন্দ্র সরকারের কাছে পারমিশন নিয়ে করতে হবে। যার জন্য তারা কোনো নতুন উদ্যোগ নিতেন না, ট্যাক্সও সেইভাবে কালেক্ট করতেন না, নিউ থটস তারা নিয়ে আসতেন না। अगर कुछ भी करना है वो सेंट्रल से परमिशन लेना पड़ता है। 1870 সালে গভর্নর জেনারেল হয়ে যখন এলেন লর্ড মেয়ো, এই ব্যাপারটা কিন্তু অনুধাবন করতে পারলেন যে রাজ্য সরকারগুলোর অ্যাক্টিভিটি কিন্তু খুবই কম। তাই তিনি কি করলেন, ওদের অ্যাক্টিভিটিটাকে বাড়ানোর জন্য তিনি ঠিক করলেন যে বিকেন্দ্রীকরণের প্রয়োজন, डिसेंट्रलाइज स्ट्रक्चर की बहुत जरूरत है। लॉर्ड मायो ने ये सिद्धांत लिया 1870 में। उन्होंने सिद्धांत ये लिया कि भारतवर्ष में जो स्टेट गवर्नमेंट है वो उन लोगों के पास कुछ भी पावर्स नहीं है। इसके चलते वो लोग कुछ भी इंटरेस्टिंग जो काम है, डेवलपमेंट का जो काम है, वो लोग कर नहीं रहा है। इसके चलते उन्होंने प्रशासन में चेंजेस लाए। उन्होंने बोला पुलिस, जेल के अधिकारी जो हम लोग सलाखे बोलते हैं, शिक्षा, स्वास्थ्य और जो म्यूनिसिपैलिटी, इन सब एरिया में गवर्नमेंट ने बोल दिया कि वो जो अलग अलग जो डिपार्टमेंट है वो अपने आप पैसा खर्च कर सकता है। मतलब उन लोगों के लिए सेंट्रल गवर्नमेंट के ओर से अलग से पैसा दिया जा रहा है उन लोगों का काम के लिए। लॉर्ड मायो যেটা সিদ্ধান্ত নিচ্ছেন তোমাদের বললাম, পুলিশ বিভাগ, কারা বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পূর্ত বিভাগ, এগুলোকে বললেন আলাদা আলাদা অর্থ দেওয়া হবে আপনাদের ডিপার্টমেন্টগুলো, এবং ডিপার্টমেন্টগুলো যাতে করে নিজে নিজে কাজ করতে পারে। লর্ড মায়ো সেই সিদ্ধান্তটা নিলেন। তাহলে ভারতবর্ষে একটা যুগান্তকারী ঘটনা। এতদিন ধরে এই ডিপার্টমেন্টগুলোতে কোনো টাকা বরাদ্দ করা হতো না। এরপর থেকে কি হলো, তাহলে নিজেরা যাদের কাছে হাতে টাকা আছে তারা তো সিদ্ধান্ত নিতে পারবেন। 1877 সালে লর্ড লিটন, এই লিটনও এর সঙ্গে আরও কিছু জিনিসকে অ্যাড করলেন, যেমন ধরো ল্যান্ড ট্যাক্স, ভূমি রাজস্ব ব্যবস্থা, आबकारी डिपार्टमेंट माने वो जो दारू के भट्टी वाला, जो दारू का जो लाइसेंस मिलता है उस वाला, जनरल एडमिनिस्ट्रेशन, लॉ एंड सिविल एडमिनिस्ट्रेशन, आईन एवं বিচার বিভাগ, এই যে বিচার সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রদেশগুলির উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। লর্ড লিটন কিন্তু ভারতবর্ষের রাজ্যগুলোকে কি কি দায়িত্ব দিচ্ছে দেখো, যে তোমাদের এগুলো নিজেরা হাতে নাও এবং রাজ্যগুলোকে নিজের মতো দায়িত্ব পালন করতে হবে। সেটা হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা, আবগারি ডিপার্টমেন্ট যেটা বললাম, সুরা মদ তৈরি হয়, লাইসেন্স দেওয়া হয়, সাধারণ প্রশাসন, জেনারেল কিছু ইনস্ট্রাকশন স্টেট লেভেলে, বিচার বিভাগ এবং আইন বিভাগ, এই বিভাগগুলোকে রাজ্য সরকারকে বলে দেওয়া হলো যে আপনারা সিদ্ধান্ত নেবেন। 1882 সালের পরবর্তী গভর্নর জেনারেল লর্ড রিপন, তিনি ভারতবর্ষে এসে আরও যুগান্তকারী ঘটনাটি ঘটালেন। তিনি গোটা ভারতবর্ষের অর্থনীতিটাকে ঢেলে সাজালেন এবং 3টে ক্যাটাগরিতে ভাগ করলেন।
একটা হচ্ছে কেন্দ্রীয়, আর একটা হচ্ছে প্রাদেশিক, আর একটা হচ্ছে যৌথ, যেটা বর্তমানে রয়েছে আমাদের কনस्टिट्यूशन मतलब एक सेंट्रल लॉर्ड रिपन जब आए 1882 में, उन्होंने भारतवर्ष में ये जो टैक्स कलेक्शन और जो पैसे की जो बात है, ये टैक्स के स्ट्रक्चर को तीनों हिस्सों में बांट दिए। एक है सेंट्रलाइज्ड जो सिस्टम, एक है स्टेट लेवल का, और एक है कंबाइंड मतलब कॉन्करेंट लिस्ट। ये जो भारतवर्ष में अभी चालू है, मतलब ये रिपन का ही दिन है, तीनों हिस्सों में सिस्टम ठीक कर दे। कि ऐसे क्या हुआ না, প্রথমটা হচ্ছে যে কেন্দ্র সরকার বলছে যে আমাদের রাজ্য সরকারগুলোর থেকে যে ট্যাক্স আদায় হবে সেই ট্যাক্সের সমস্ত টাকাটা এই কিছু কিছু ক্ষেত্রে বলে দেওয়া হয়েছিল, নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে এই ক্ষেত্রে যা টাকা আদায় হবে সেটা সরাসরি যাবে কেন্দ্র সরকারের কাছে, আর কিছু ট্যাক্স আদায় হবে সেই ট্যাক্সটা যাবে সরাসরি রাজ্য সরকারের কাছে, সেটা কেন্দ্র সরকারের কোনো ভাগ যাবে না। আর এক জায়গা থেকে ট্যাক্স আদায় হবে যে যে ক্ষেত্রগুলোকে বলে দেওয়া হয়েছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ধেক নেবে, রাজ্য সরকারও অর্ধেক নেবে। লাইক আওয়ার জিএসটি, বর্তমানে যে জিএসটি সিস্টেম আছে, যদি তুমি 100 টাকার মাল কেনো, সেটা যদি গভর্নমেন্টের ট্যাক্স জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, তো এই 18% হয়, তাহলে 9% মানে 18 টাকা যদি ট্যাক্স পড়ে, 9 টাকা যাবে রাজ্য সরকারের খাতে, আর 9 টাকা যাবে কেন্দ্র সরকারের খাতে। এটা হচ্ছে কি বলতো, যৌথ। আর কিছু ট্যাক্স আছে, যেমন ধরো ন্যাশনাল হাইওয়ে ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, যদি রাজ্য সরকারের ট্যাক্স হয় সেটা রাজ্য সরকার নেয়, পঞ্চায়েতের ট্যাক্সটা রাজ্য সরকারের নেয়, এইরকমভাবে আবগারি ডিপার্টমেন্ট, এই যে মদের লাইসেন্স দেয় দোকান খোলার জন্য, সেটা রাজ্য সরকারের কাছে থাকে। এইরকম বিভিন্ন ধরনের ট্যাক্স ভাগ করা রয়েছে, বর্তমানে কিন্তু এই আইনটা রয়েছে আমাদের। তাহলে এরকম ডিভিশন করে দিলেন লর্ড রিপন, উन्होंने ये तीनों हिस्सों में बांट दिया। এতে কি হলো, এতে হলোটা ভারতবর্ষের প্রশাসন ব্যবস্থাতে আরো চাঞ্চল্যতা এলো, এবং লোকাল সেলফ গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি সেটা কিন্তু শুরু হয়ে গেল ভারতবর্ষে। অর্থাৎ স্বায়ত্ত শাসন, প্রাদেশিক সরকারগুলোর স্বাধীনতা বাড়লো, তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যারা প্রশাসন তারা আরো উদ্যমী হয়ে কাজ করতে লাগলো, অর্থাৎ প্রশাসনিক সংস্কার কিন্তু শুরু হয়ে গেল। এটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষেত্রে আর কি কি ইমপ্রুভমেন্ট করা হয়েছিল তোমাদের জাস্ট বলে দিই। সেটা হচ্ছে যে মানে এতদিন পর্যন্ত ভারতবর্ষে যে এই যে রাজ্য লেভেলই বলো স্টেট লেভেল, এগুলো তো সবই জনপ্রতিনিধি ছিল। কারণ আমরা দেখেছি এই সময় 1857 সালে দেখবে ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন জায়গায় মিউনিসিপ্যালিটি গড়ে উঠেছিল, এবং সেই মিউনিসিপ্যালিটিগুলো জনপ্রতিনিধিগুলো যখন ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধি, তখনও কিন্তু প্রচলিত হয়নি, অর্থাৎ ইলেকশনের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হতেন না, সিলেক্ট হতেন তারা। এই যে ব্যাপারটা কেন্দ্র এবং প্রদেশের অর্থনীতি যখন থেকে বিকেন্দ্রীকরণ হলো, অর্থাৎ এই যে ডিভিশন মানে কেন্দ্র সরকার রাজ্য সরকার আলাদা আলাদা টাকা খরচা করতে পারবেন, রাজ্য সরকারগুলো কেন্দ্রের পারমিশন নিতে হবে না সব ক্ষেত্রে, এই ব্যাপারটা যখন থেকে হতে লাগলো, তখন স্থানীয় স্বায়ত্তশাসনের ব্যাপারে অর্থ বরাদ্দের পরিমাণটা বাড়তে লাগলো। এবং তার ফলে কি হলো বলতো, এমনিতেই তাহলে কাজকর্মের পরিমাণটা বাড়লো, আর এমনিতেই জনগণের কাছ থেকে সেই সময় ভারতবর্ষের যে প্রশাসন মিউনিসিপ্যালিটি এরিয়াগুলো, সেখানে জনগণ কিছু কিছু দাবি উত্থাপন করছিলেন। কীরকম দাবি দেখো, সেটা হচ্ছে যে জনশিক্ষা, স্কুল সিস্টেমটাকে ঠিক করার জন্য, सुस्वास्थ्य अर्थात हॉस्पिटल सिस्टम्स, पानी पीने का पानी और जो चलने का रास्ता, ये जो 4 हिस्सा है, 4 तो बहुत ही अहम हिस्सा है ना। आज भी तो बहुत सारा ये प्रॉब्लम आज भी है। लोग वोट मांगने के लिए जब जाते, जो जनरल पीपल है, वो कमाने वाला पीपल है, वो तो अपने आप कमा लेते हैं, लेकिन गवर्नमेंट से क्या एक्सपेक्ट, माने वो लोग क्या करते हैं, गवर्नमेंट से एक्सपेक्ट यही करते हैं कि उनका स्वास्थ्य अच्छा, हॉस्पिटल अच्छा बन जाए, स्कूल अच्छा बन जाए, रास्ता अच्छा बन जाए, जाने आने के लिए बहुत अच्छा होगा, बस यही वाला तो चाहते हैं, और तो कुछ नहीं मांगते, और पीने का पानी मिल जाए। অর্থাৎ এই জিনিসগুলোই তো চায় সরকারের কাছ থেকে। তো লর্ড রিপন এই ব্যবস্থাটাকে ভালো করে উপলব্ধি করতে পেরেছিলেন, এবং যখন থেকে টাকার ব্যাপারটা এই যে ডিভিশনটা হয়ে গেল, তখন থেকে কি বলতো, ব্রিটিশ সরকার যেহেতু এগুলো জনগণের দাবি উঠতে তো শুরু হয়েছিল, তাই জনগণের দাবি উঠতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাহলে এই যে অর্থ বরাদ্দ হলো, এটার দ্বারা ওগুলোকে মানে পূরণ করা শুরু হয়ে গেল।
এবং লর্ড রিপন 1864 সালে মানে এই যে মানে ভারতীয়দের মধ্যে যে অসন্তোষ তৈরি হচ্ছিল সেটা কিন্তু প্রশমিত করতে সম্পন্ন হয়েছিলেন। 1883 সালে তিনি রিপন আইন এনেছেন এবং 1863 সালে যে বিভিন্ন প্রতিনিধিগুলো মনোনীত হয়ে আসছিলেন, এখন 1883 সালে তিনি নিয়ম করে বলে দিলেন যে ওই সমস্ত মেম্বার্সরা, মিউনিসিপ্যালিটির যে মেম্বার, তারা নির্বাচিত হবেন। এবং তাহলে কি বলতো, इलेक्शन के दौरान वो लोग आएंगे, म्यूनिसिपैलिटी जो कमिश्नर, वो जो वार्ड का जो क्या बोलते हैं उनको, काउंसिलर, তো কাউন্সিলর যারা হচ্ছেন তাদেরকে নির্বাচিত করে আসার রিপন আদেশ দিয়েছিলেন 1883 সালে, অর্থাৎ তিনি লটাকে বানিয়েছিলেন। 4-5 নাম্বার, তাহলে আমরা প্রশাসনের চেঞ্জ দেখলাম। 5 নাম্বার কি দেখবো? 5 নাম্বার হচ্ছে ভারতবর্ষে বিপুল পরিমাণে পুঁজির আগমন ঘটতে লাগলো 1858 সালের, অর্থাৎ সিপাহী মানে আমরা যেটা বিদ্রোহ বলছি, এই বিদ্রোহের পর। তো কিরকম ভাবে? আমরা সবাই জানি যে ভারতবর্ষে এতদিন ধরে কোম্পানি একচেটিয়া বিজনেস করেছে এবং সেখানে ভারতবর্ষে আসার জন্য ব্রিটেনের বড় বড় কোম্পানিগুলো ব্রিটিশ পার্লামেন্টে বারবার জানাচ্ছে যে আমাদেরকে ভারতবর্ষে বিজনেস করার সুযোগ দেওয়া হোক, এরকম। আর 1813, 1833, 1853 এই যে সনদ আইনে যা যা ঘোষণা করা হয়েছে, তাতে করে কি হলো, ভারতবর্ষে ব্রিটিশ পুঁজির অনুপ্রবেশ বাড়তে শুরু হয়ে গেল। কারণ সাম্রাজ্যবাদ এবং ভারতবর্ষের বাণিজ্যের স্বার্থে এই যে রেলপথ বানানো শুরু হয়ে গেল ভারতবর্ষে, রাস্তাঘাট বানানো শুরু হয়ে গেল, সেতু বানানো শুরু হয়ে গেল, কারণ তারা বণিকরা আসছে বিজনেস সেন্টার বাড়ানোর জন্য। এবং ব্রিটিশ ভারতবর্ষের সম্পদ সে খনিজ সম্পদগুলোকে নেওয়ার জন্য, সেনাবাহিনী থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য সমস্ত কিছু তো দরকার ছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এগুলো সব তো তৈরি করা হচ্ছে, সব ইন্ডাস্ট্রি। অর্থাৎ 1858 সালের একটা বড় পরিবর্তন কিন্তু আমরা দেখতে পেলাম এই ব্রিটিশ সিপাহী বিদ্রোহের ফলেই। এই যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা এই বিদ্রোহের কথা বলছি, এর ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছিল। ভারতবর্ষে প্রচুর পরিমাণে পুঁজি আসতে লাগলো, ইনভেস্ট হতে লাগলো। আজকের আরেকটা যেটা পরিবর্তন আজকের দিনে আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে সামরিক ব্যবস্থা, যে আলাদা আর্মি আমাদের দেখতে পাই। এটার যে পরিবর্তন 1858 সালের কিন্তু ওই ভারত শাসন আইন, মহারানী ঘোষণাপত্রের যে ল এবং বিদ্রোহের পরে পরিবর্তনগুলো ঘটেছিল। আমরা মহারানী ঘোষণাপত্রকে আলাদাভাবে পড়বো, ওই জন্য আমি অতটা ডিটেলসে যেতে চাইছি না। তো সামরিক বাহিনীর ক্ষেত্রে কি কি পরিবর্তন হলো আমি তোমাদের জাস্ট একটু উল্লেখ করি। সেটা হচ্ছে ব্রিটিশ সরকার ভালো করে বুঝতে পেরেছিল যে যত কাণ্ড কারখানাটি ঘটিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী, অর্থাৎ ভারতবর্ষের সেনাবাহিনী বলতে ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয়রা যারা চাকরি করেন তারাই ঘটিয়েছেন। এবং সেনাবাহিনীর মধ্যে তারা যেটা সিদ্ধান্ত নিচ্ছেন, ভারতবর্ষের সেনাবাহিনীকে সংখ্যাটাকে কমানো এবং যে কোনো মূল্যে ব্রিটিশ সেনা এবং ভারতীয় সেনাদের মধ্যে যে ডিভিশন থা উসকো ছোটা করনা है, মানে তারতম্যটাকে কমানোর চেষ্টা শুরু করলেন তারা। সব থেকে বড় কথা, যে সিদ্ধান্ত নিলেন যে গোলন্দাজ বাহিনী একমাত্র ব্রিটিশরাই থাকবেন, অর্থাৎ কামান যেখানে চলে সেই কামানটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ভারতীয় সেনাও ছিল, ব্রিটিশ সেনাও ছিল। তো সেখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ব্রিটিশ সেনা কেবলমাত্র গোলন্দাজ বাহিনী দায়িত্বে থাকবে, ওটা ভারতীয়রা দায়িত্বে থাকবে না। তো কারণ তারা ঠকেছেন। আর ভৌগোলিক এবং সামরিক গুরুত্বপূর্ণ যে ঘাঁটি রয়েছে, ইম্পর্টেন্ট প্লেস রয়েছে, সেখানে কিন্তু ব্রিটিশ সেনা নিযুক্ত হবে, ভারতীয় সেনা সেখানে রাখা হবে না। तो ये जो चेंजेस लाए जा रहे हैं, जो कमान है मतलब वो जो गोलंदाज बाहिनी है, आर्टिलरी जो फोर्स बोलते हैं, वो ब्रिटिश सेना रहेंगे। बहुत इंपॉर्टेंट जगह में मुतैन मतलब जो लगाया जाएगा, किसको? ब्रिटिश सेना को लगाया जाएगा। भारतवर्ष की कोई सेना वहाँ पर नहीं रहेगा। और भारत की जो टुकड़ी है वह छोटा कर दिया जा रहा है। और सबसे बड़ी बात, भारतवर्ष में ये 1857 के बाद जो 2 तरह के हिस्से में सेना बाहिनी का बांटा जा रहा है। কিরকম না, একটা সেনাবাহিনী হচ্ছে, তা ব্রিটিশ সরকার ভালো করে বুঝতে পেরেছিল যে যে সমস্ত সেনারা এই বিদ্রোহ সংগঠিত করেছে তাদেরকে কি ঘোষণা করা হয়েছিল জানো? যারা সহায়তা করেছে সেটা হচ্ছে অসামরিক জাতি বলে ঘোষণা করে দেয় এবং তাদের থেকে সেনাবাহিনীতে নিয়োগ হবে না, এটা কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল। আর যারা সাহায্য করেছেন এই বিদ্রোহ দমনে, শিখ, গোর্খা, পাঠান, মানে এদেরকে বলা হচ্ছে সামরিক জাতি। এবং ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে এদের থেকে পরবর্তীকালে ব্রিটিশ সেনাতে নিয়োগ করা হবে এবং এটা ওরা করেও ছিলেন। যার ফলে সেনাবাহিনীতে এই ধরনের নিয়োগের নীতি তারা গ্রহণ করেছিলেন এবং এই কারণে ব্রিটিশ
ব্রিটিশ সেনাবাহিনীতে আমরা দেখতে পাবো এর পর থেকে জাতের ভিত্তিতে যে সেনাবাহিনী, জাতির ভিত্তিতে, জাত পাত ধর্ম গোষ্ঠী ভিত্তিতে সেনাবাহিনীকে যাতে কোনো অবস্থাতে আর এক হতে না দেওয়া হয় সেটার চেষ্টা কিন্তু ব্রিটিশ গভর্नमेंट করতে শুরু করে দিয়েছিলেন। मतलब यही है, दोनों हिस्सों में बांट दिया गया। एक जो विद्रोह किए थे उनको बोल दिया गया कि आप गवर्नमेंट के आर्मी में कभी भी जॉब आपको मिलेगा नहीं आप लोगों को। और जो दमन करने में, मतलब ये विद्रोह को रोकने में कामयाब भूमिका पालन किए थे जो सिख थे, गोरखा थे, पठान थे, तो वो उनको बोला जा रहा है कि ये असली जाति है, ये इन्होंने असली फ्रेंड है, इनके यहाँ से ही हमारे सेना बाहिनी में नियुक्ति मिलेगा। मतलब नियुक्ति भी होने लग गया था। इसके चलते क्या हुआ कि भारतवर्ष में ईस्ट इंडिया ब्रिटिश गवर्नमेंट ने पॉलिसी बना के रख दिया कि भारतवर्ष में आप जाति के नाम पर, धर्म के नाम पर, गोष्ठी के नाम पर अलग अलग रेजिमेंट को बना दिया गया। और भारतवर्ष में इन लोगों का प्लान रहा कि कभी भी इकट्ठा हो नहीं पाए, क्योंकि इकट्ठा होने का मतलब ही है विद्रोह, অর্থাৎ একসঙ্গে জড়ো হওয়া মানেই এরা বিদ্রোহ ঘোষণা করবে। তাই ব্রিটিশ সরকারের উদ্দেশ্যই হয়ে দাঁড়ালো এদেরকে আর এক হতে দেওয়া চলবে না। ওকে, আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস। তোমরা একটা নোটস বানিয়ে রাখবে, তাছাড়া এটা তোমাদের জানা খুবই দরকার। আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। আর মহারানী ঘোষণাপত্র ওটা একটা ফলাফল, আমরা নিশ্চয়ই কোনো একটা ক্লাসেতে আবার নতুন যখন ক্লাস হবে তখন নিশ্চয়ই ওটা আমরা আলাদা করে পড়ব। আর শর্ট কোয়েশ্চেন যেমন তোমাদের আমি দিচ্ছি সেগুলোকে আলাদা খাতায় লিখে রাখো, কারণ তোমাদের 2 নাম্বার কোয়েশ্চেন পড়বে এক্সামে। এবং এটা আমি এই কারণেই বলছি কারণ এমন এমন জিনিস, সব টপিক তো আমরা পড়াইনি বা তোমাদের সিলেবাসেতে নেই, কিন্তু শর্ট কোয়েশ্চেনের মাধ্যমে তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে। তো এই জন্য আমি তোমাদের এরকম ব্যবস্থা করছি। এমসিকিউতে যাচ্ছি না, ডিটেলস শর্ট কোয়েশ্চেনে যাচ্ছি। তো আশা করি ভালো করে প্রিপারেশন নেবে তোমরা। এবং জানি না নেক্সট ডে, আজ তো স্যাটারডে, কাল সানডে, কলেজ কবে থেকে ছুটি পড়বে সেটা তোমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, যে জানতে পেরে যাবে। তো আগাম তোমাদের পুজো শুভেচ্ছা জানিয়ে রাখলাম। খুব এনজয় করো, সাবধানতা অবলম্বন করো, মাস্ক, স্যানিটাইজার, কারণ করোনা ভাইরাস এখনও যায়নি। तो सबको बहुत बहुत मुबारक पूजा की, और बहुत बहुत शुभेच्छा। और जो भी हिंदी भाषी है, बंगाली है, सबका नवरात्रि भी है, आज नवरात्रि का दिन है। तो सबको बहुत बहुत बधाई, बहुत अच्छी से रहो, और बीच बीच में पढ़ाई भी करो, एंजॉय करो, क्योंकि वक्त अगर निकल जाता है कभी नहीं आता। तो সময়কে আমরা সম্মান দেব। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।